আচ্ছা, লাস্ট দিন হচ্ছে জাভাস্ক্রিপ্টের কিছু তোমার প্রজেক্টের একটা এক্সাম্পল দেখছিলাম যে কিভাবে একটা ক্রুড অ্যাপ্লিকেশন করা যায়, জি টুডো টাইপের। জি আজকে হচ্ছে অন্য কোনো একটা টুডোতে যাওয়ার আগে এর আগে হচ্ছে কিছু জিনিস আজকে একটু দেখবো, তারপরে হচ্ছে আরেকটা প্রজেক্ট করবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। সে জিনিসটা কি? দেখো, জাভাস্ক্রিপ্টে হচ্ছে ডম ম্যানিপুলেশন এবং ইভেন্ট এন্ড ডম ম্যানিপুলেশনের পরে জেসন নামে একটা সেকশন আছে। জেসন আর হচ্ছে লোকাল স্টোরেজ এন্ড কুকিজ। ঠিক আছে, জেসন জিনিসটা কি তোমরা কি কেউ বলতে পারবে? জি না ভাইয়া। জেসন নিয়ে কাজ করছো, অনেক কাজ করছো। জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গেলে জেসন নিয়ে কাজ করতেই হবে, এমন একটা কন্ডিশন। জেসন ভাই হচ্ছে আমরা জেসন স্টিজিফাই তারপরে কনভার্ট করি মূলত। হ্যাঁ, যে এটা স্ট্রিংগিফাই ওটা। হ্যাঁ, এটা যে হচ্ছে একটা, এরো থেকে মেবি কনভার্ট করা হয়। আচ্ছা, ওইটা হচ্ছে তোমার পিএইচপির জন্য। জাভাস্ক্রিপ্টের জেসনটা একটু ডিফারেন্ট, মানে তোমার স্ট্রাকচারটা সেম, কিন্তু কাজের দিক থেকে চিন্তা করলে জাভা পিএইচপিতে বেশ কিছু ফাংশন আছে জেসনের জন্য, আবার জাভাস্ক্রিপ্টে বেশ কিছু ফাংশন আছে জেসনের জন্য। তো পিএইচপির ফাংশনগুলো পিএইচপির মতো করে কাজ করে, জাভাস্ক্রিপ্টের গুলা একটু ডিফারেন্ট হতে কাজ করে। ডিফারেন্ট হতে বলতে মানে ফাংশনের যেটা কাজ সেটাই করে আর কি, কিন্তু পিএইচপিতে একভাবে ম্যানেজ হয়, জাভাস্ক্রিপ্টে আরেকভাবে ম্যানেজ হয়। জি ভাই, জাভাস্ক্রিপ্টের ওইটা কাজ করা হয়নি। জেসন মূলত হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার। ঠিক আছে, আমরা জি হচ্ছে পিএইচপিতে যেরকম ডাটা স্ট্রাকচার দেখছি, অ্যারে, তারপর অবজেক্ট, ঠিক না? জি এই জেসনটা হচ্ছে অবজেক্ট বেস একটা ডাটা স্ট্রাকচার। আমি যদি একটা স্যাম্পল একটা জেসন দেখতে চাই, এগুলো হচ্ছে ইমেজ। যেমন এই যে এই ইমেজটা দেখো, এইটা হচ্ছে একটা জেসন ফরম্যাটের ডাটা। ঠিক আছে, এই ফরম্যাটের নাম কি? জেসন। জেসন। ওকে, এখানে দেখো কি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে হচ্ছে জেসনটা হচ্ছে অবজেক্ট। আমরা এর আগে অবজেক্ট দেখছিলাম না? জি অবজেক্ট কি করে, অ্যারেতে হচ্ছে আমরা যেভাবে করছিলাম অবজেক্ট একটা ডিফারেন্স ছিল। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে তোমার এই কি এবং ভ্যালু পেয়ার হিসাবে হচ্ছে তোমার ডাটাগুলো থাকে। এটাও ঠিক সেম, একটা জেসন নিলা, জেসনের ভিতরে একটা কি দিবা, ভ্যালু দিবা, কি দিবা, ভ্যালু দিবা, কি দিবা, ভ্যালু দিবা। এখন জেসনের ভিতরে হচ্ছে আবার তুমি চাইলে আহ, একটা ভ্যালু আর একটা অ্যারে নিতে পারো। আমরা যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে দেখছিলাম না, হ্যাঁ অ্যারে হ্যাঁ, ভিতরে অ্যারে। এর মধ্যে আরে। সো কিছুটা সেম টাইপের একটা স্ট্রাকচার এটা জেসন দেয়। প্রথমে অবজেক্ট, তার ভিতরে হচ্ছে কি এবং ভ্যালু, কি ভ্যালু এবং কি ভ্যালুটা আরো একটা অ্যারেও হইতে পারে, এবং তার ভিতরে আবার হচ্ছে তোমার এই অবজেক্ট হইতে পারে। ঠিক আছে, জি, তো ভাইয়া এইটার আউটপুট আসবে কিভাবে? এটার আউটপুট হচ্ছে আমাদেরকে, আমরা অ্যারে এর ক্ষেত্রে আউটপুট কিভাবে শো করাইছি, তখন লুপ তো করে। হ্যাঁ। এখানে ঠিক সেম ওই লুপের মাধ্যমেই আমরা আউটপুট নিয়ে আসবো। হুম, ওকে, জেসনটা কেন ইম্পর্টেন্ট? জেসনটা ইম্পর্টেন্ট হওয়ার কারণ হচ্ছে তুমি যে কোনো এপিআই কল করো না কেন, যে কোনো এপিআই কল করো, এপিআই থেকে ডাটা ম্যাক্সিমাম কেইজে তোমাকে জেসন ফরম্যাটে দিবে। ঠিক আছে, এপিআই থেকে জি ডাটা কোন ফরম্যাটে আসে ম্যাক্সিমাম টাইম? জেসন। জেসন। জেসনের জন্য ফ্রি কিছু এপিআইও পাওয়া যায়, যেমন জেসন প্রোডাক্ট ডাটা এক্সাম্পল। এইখানে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে dummy.json.com। নামটা শুনলেই বোঝা যায় এই ওয়েবসাইটের কাজ কি। এই ওয়েবসাইটের কাজ হচ্ছে তুমি এখান থেকে কিছু ডামি জেসন তৈরি করতে পারবা বা নিতে পারবা আর কি। So, আমি যদি এই ওয়েবসাইটের ভিতরে যাই,
যাওয়ার পরে হচ্ছে এখানে অনেক কোড টোড আছে, এত কোড টোড আমরা তো কিছু বুঝবো না, আমরা জাস্ট এখান থেকে একটা ইউআরএল আছে সেই ইউআরএলটাকে কপি করি। ইউআরএলটা হচ্ছে কি https তারপরে হচ্ছে dummyjson.com/products, এটাকে কপি করে নিই। কপি করে নিয়ে আমি যদি ইউআরএল এ পেস্ট করে দেই, একটা সিঙ্গেল কোডটা বাদ দিয়ে দিতে হবে। দেখো অনেক হিজিবিজি একটা কোড দিছে না? জি এই হিজিবিজি কোডটাই হচ্ছে একটা জেসন। হ্যাঁ, এই কোডটাকে ফরম্যাট করার জন্য বেশ কিছু ওয়ে আছে, জেসন ফরম্যাটার অনেক এক্সটেনশন পাওয়া যায়। তবে আমার এখানে হচ্ছে ক্রোমের মধ্যে যে প্রিটি প্রিন্ট নামে একটা টগল আছে, এটা যদি আমি ইনেবল করে দিই ওটাকে আমাকে ফরম্যাট করে দিবে। ঠিক আছে, জি দেখো আমি একটা ইউআরএল এ হিট করছি, এই ইউআরএল এ হিট করার পরেই আমি হচ্ছে তোমার এই ডাটাগুলা পেয়ে গেছি। এগুলা ডামি ডাটা, এগুলা মানে রিয়েল ডাটা না। ঠিক আছে, জি এইটার যে ফরম্যাটটা একটু খেয়াল করো। ফরম্যাটটা হচ্ছে প্রথমে একটা অবজেক্ট টাইপ নিছে এবং তার ভিতরে কি দিছে এবং তার ভিতরে ভ্যালু হচ্ছে একটা অ্যারে, এবং এই অ্যারে এর ভিতরে হচ্ছে তোমার আবার অবজেক্ট আছে। দেখা যায় কি জি ভাইয়া এই অবজেক্টটা যেখানে শেষ হয়েছে সেইখানে একটা প্রোডাক্ট কমপ্লিট হয়েছে, এই পর্যন্ত একটা প্রোডাক্ট। তারপরে সেকেন্ড আর একটা প্রোডাক্ট, এটা হচ্ছে আইডি দিছে 2, প্রোডাক্টের একটা নাম দিছে, ডেসক্রিপশন আছে, এবং এখান থেকে শুরু হইলো সেকেন্ড প্রোডাক্টের অবজেক্টটা, এবং এইটা হচ্ছে তোমার শেষ হইলো এই যে এখানে এসে। তার মানে বুঝতেছি যে জেসনের ভিতরে আমরা কি টাইপের ডাটা রাখি। অ্যারে টাইপে। আরে ডাটা ফরম্যাটটা হচ্ছে তোমার নেস্টেড অ্যারে এর মতো, বাট আমরা হচ্ছে এইটাকে হচ্ছে অবজেক্টের মতো করে, ডাটাটা মেইনলি অবজেক্টের মতো করে এখানে থাকে। ঠিক আছে, জেসনের ভিতরে ডাটাটা অবজেক্টের ফরম্যাটে থাকে। অবজেক্ট যেরকম ফরম্যাটে থাকে কি ভ্যালু পেয়ার হিসেবে, প্রপার্টি ভ্যালু অবজেক্টের জন্য প্রপার্টি ভ্যালু, অ্যারে এর জন্য কি ভ্যালু। ঠিক আছে, আচ্ছা জেসনটা আমাদের কি কাজে লাগবে, আমরা জেসন শিখে কি করব? ভাই জেসন আর এপিআই কি দুইটা কি একই জিনিস? না, দুইটা একরকম না। এপিআই জিনিসটা হচ্ছে তোমার কোনো একটা ইউআরএল, যে ইউআরএল থেকে তুমি যে কোনো ডাটা পাইতে পারো। যে কোনো ডাটা, এটা জেসন ফরম্যাটে হইতে পারে, এটা একটা অ্যারে ফরম্যাটে হইতে পারে, এটা একটা স্ট্রিংও হইতে পারে, এটা যে কোনো কিছু হইতে পারে। কিন্তু ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা এপিআই থেকে জেসন ফরম্যাটে ডাটা পাই, এই জন্য নর্মালি এই জেসন এবং এপিআই দুইটার ভিতরে একটু কনফিউশন থাকে ম্যাক্সিমাম কেসে। কারণ জেসন আর এপিআই তো মূলত অন্য জায়গা থেকে জিনিসগুলো আমরা এখানে শো করার জন্য ইউজ করে থাকি ম্যাক্সিমাম টাইমে, এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কারণ তবে অন্য তুমি জায়গায় চাইলে প্রজেক্টের ভিতরেও জেসন ফরম্যাট ইউজ করতে পারো, এবং এটাও মানে জাভাস্ক্রিপ্টে বিশেষ করে এই জিনিসটা বেশি ইউজ হয়। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট আসলে সবকিছুকে অবজেক্ট হিসেবে হচ্ছে তোমার চিন্তা করতে শেখায়, যে কোনো জিনিস একটা অবজেক্ট, যে কোনো জিনিস একটা অবজেক্ট। ঠিক আছে, ওই কনসেপ্টের সাথে তোমার জেসন অবজেক্ট এই টাইপের জিনিসগুলো বেশি যায়, এই জন্য জাভাস্ক্রিপ্টে অ্যারের থেকে অবজেক্ট বেশি ইউজ হয়। ওয়ার্ডপ্রেসেরও কিন্তু এরকম জেসন ফরম্যাটের ডাটা আছে এবং ডিফল্ট ডাটা আছে। যেমন ধরো তোমার একটা ওয়ার্ডপ্রেস সাইট আছে। হুম, আমি একটু আগে একটা সাইট ক্রিয়েট করলাম ওয়ার্ডপ্রেস, এই যে যে প্রজেক্ট ওদেরকে করতে দিছে, মানে এইটা। ঠিক আছে, এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট, ঠিক না? জি এইটার একটা ফ্রি ইউআরএল আছে, ফ্রি ইউআরএলটা কি wp-json। এটাকে যদি আমি হিট করি, দেখো আমার এখানে কিন্তু অনেক ডাটা আসছে। এটা কি কেউ জানতে আগে? জি না wp-json দিলে তোমার ফুল ওয়ার্ডপ্রেস সাইটের যে পাবলিক যে ডাটাগুলো আছে, পাবলিকলি অ্যাক্সেসিবল যে ডাটা আছে, সব ডাটা তুমি পেয়ে যাবে। এটাকে ফরম্যাট করো, দেখো এখানে নাম কি, তারপরে ইউআরএল কি, হোম অ্যাড্রেস কি, টাইম ফরম্যাট কি দেওয়া। যেহেতু আমি অ্যাডমিন হিসেবে লগ ইন আছি এই জন্য আমাকে আরো বেশি ডাটা দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে নেম স্পেস মানে হচ্ছে তোমার এই ওয়ার্ডপ্রেস সাইটে কি কি এপিআই ক্রিয়েট করা আছে,
সেই এপিআই এর ইন পয়েন্ট গুলা লিস্ট করা আছে, অথেন্টিকেশন দেওয়া আছে, তারপরে রাউটিং সিস্টেম দেওয়া আছে। রাউটিং সিস্টেম মানে তোমার এখানে কি কি এপিআই তৈরি করা আছে সেই এপিআই গুলা দেওয়া আছে। ইভেন তুমি যদি চাও যে তোমার ওয়ার্ডপ্রেসে যে পোস্ট গুলো আছে, যে ধরো আমার ওয়ার্ডপ্রেসে কয়টা পোস্ট আছে, আমি এখানে যদি লগ ইন করি, এখানে আমার পোস্ট কয়টা আছে দেখো তো, একটাই পোস্ট আছে ঠিক না? হুম আমি এই একটা পোস্টকে আমি এই ইউআরএল এর থ্রুতে অ্যাক্সেস করতে পারবো। দেখো প্রথমে ডাব্লিউপি জেসন এর ভিতরে যদি আমরা একটু খুঁজতে থাকি, এখনই এখানে আসে নাই। এরপরে হচ্ছে ডাব্লিউপি নামে হচ্ছে একটা ইউআরএল আছে। এই যে দেখো এখানে নেম স্পেসের মধ্যে wp-v2 এই নামে একটা ইউআরএল আছে। তার মানে আমি ডাব্লিউপি জেসন এর পরে আমি হচ্ছে এইটা যদি হিট করি wp-v2, আমি দেখো অনেকগুলো ডাটা পাইছি না আরো। জি। এইটাকে যদি দেখি, এইখানে দেখো কি কি আছে, নেম স্পেস দেওয়া আছে, একটু জুম করে দেই। নেম স্পেস দেওয়া আছে, রাউটস দেওয়া আছে। ফরম্যাটটা কি আকারে দেওয়া আছে? অবজেক্ট। জেসন। জি। ওকে, এইখানে অনেকগুলো ডাটা আছে, আমার এই ডাটাগুলোর দরকার নেই। এই যে এইখানে দেখো পোস্ট নামে একটা জিনিস আছে, wp-v2 পোস্টস। আমি যদি এই ইউআরএলটাতে হিট করি v2, তারপরে হচ্ছে কি দিব, পোস্টস। এখন যদি আমি এটাকে দেখি, দেখো এখানে কিন্তু আমার পোস্ট শো করতেছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড। তারপরে পোস্টের যে টাইটেল দেওয়া আছে, পোস্টের কন্টেন্ট কি, এক্সারপ্টে কি দেওয়া, অথরের আইডি কত, ফিচার্ড ইমেজ আছে কি নাই, কমেন্ট স্ট্যাটাস অন নাকি অফ, এই পোস্ট রিলেটেড যত ডাটা আছে, পোস্টের আইডি কত, সব ডাটা আমি এখানে পেয়ে গেছি। এটা যে শুধু আমি লগ ইন করা আছি এই জন্য পাইতেছি, বিষয়টা এরকম না। ধরো লাইভ একটা সাইট, কি সাইট হতে পারে, ধরো ক্লায়েন্টের এই সাইটটাকেই যদি ধরি, এটা তো লাইভ সাইট ঠিক না, এটা তো এক্সিস্ট করে। ওকে, স্পেলিং ভুল হয়েছে কি কোথাও? অন্য কোন একটা ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস সাইটের ইউআরএল বলো তো, তোমাদের কারো করা আছে এরকম? সাইট তো অনেক করা আছে, এগুলোতে ইউআরএল মনে থাকে না। যে কোনো একটা বললেই হবে। যে ভাইয়া লিঙ্ক দিচ্ছি, থামেন। এই যে মেসেজে দিছি ভাইয়া। এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট তাই না? জি। এইখানে যদি দেখো, আমি যদি ডাব্লিউপি জেসনে যাই, এই দেখো সেম ডাটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? জি। প্রজেক্টের নাম, ডেসক্রিপশন, ইউআরএল, তারপরে এর অল ইনফরমেশন। আমি যদি এর পোস্ট কি কি আছে সেটা দেখতে চাই, তাহলে কিভাবে যাব? এরপরে এই নেম স্পেস থেকে ডাব্লিউপি, এইখানে দেখো এখানে কিন্তু নেম স্পেস গুলো কিন্তু আলাদা। জি। আমাদের এটাতে আলাদা ছিল, এটাতে আলাদা। আপাতত এত ডিপতে না যাই, এগুলো পরে বুঝাবো। এগুলো যখন আমরা ওয়ার্ডপ্রেসে প্লাগ ইন করবো তখন বুঝবো। আপাতত হচ্ছে জাস্ট wp/v2/posts এই ইউআরএল হিট করলাম। দেখো তোমার এখানে কি কি পোস্ট আছে আমি দেখতে পাইতেছি। এখানে টাইটেল দেওয়া আছে মিস্টার এন্ড মিসেস, এটা কি ফরেস্টার। তারপরে হচ্ছে জি। তোমার এখানে আরো বেশ কিছু পোস্ট আছে, যেমন সেকেন্ডার একটা পোস্ট হচ্ছে এইটা, এটার টাইটেল এইটা, এবং এটার আইডি এত, এটার কন্টেন্ট হচ্ছে এইটা। এখানে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট কিন্তু আমি এখানে পাইতেছি, ঠিক আছে? এটা কি ফরম্যাটে পাচ্ছি? জেসন ফরম্যাট। জেসন। ভাই এগুলো কি পাবলিশ পেজ গুলো শো করতেছে নাকি সবগুলো বসি শো করবে এখানে? এখানে শুধু পাবলিক পোস্ট, যেগুলো যেগুলো ইউজার ভিজিবল হয়, এই পোস্টগুলাই শুধু শো করবে। আমরা চাইলে অন্য যে কোনো কাস্টম পোস্ট টাইপের ডাটাও এখানে পাবো, শুধুমাত্র এই পোস্টের জায়গাতে অন্য যে কোনো কাস্টম পোস্ট টাইপের নামটা বলে দিতে হবে। এরকম কিছু আছে তোমার এখানে? জি না। কাউকে কোনো কাস্টম পোস্ট টাইপ নাই? আমার কাছে আছে ভাই। এখানে আছে, এখনো ক্রিয়েট করা হয়নি, এই সাইডেই আছে। ভাই এই সাইটটা দেখেন। ক্রিয়েট করা আছে কাস্টম পোস্ট।
এই যে এটা ধরো wp json/wp, তারপরে হচ্ছে আচ্ছা এখানে v2 মিসিং গেছে আমার, wp এর পরে হচ্ছে v2 হবে, v2 দিয়ে ভার্সন 2 বোঝাচ্ছে এখানে। সো এটা হচ্ছে পোস্টস এর ডাটাগুলো পাইলাম, এটা তো কাস্টম পোস্ট টাইপ না। কাস্টম পোস্ট টাইপ কি আছে নাম বলতে পারবে? এখানে কাস্টম পোস্ট টাইপ কাস্টম পোস্ট টাইপ টিম ওয়ার্নিং, আছে, এটা আরেকটা সাকসেস আছে, টিম টিম আছে, সাকসেস আছে। হ্যাঁ, টিম দিলাম, এই যে দেখো টিমের ডাটা চলে আসছে, এই যে টিমে এখানে হিজিবিজি লেখা। ইসরায়েলি সাইট। তারপরে হচ্ছে সাকসেস, এই যে সব উল্টা। যাই হোক, আমরা যেটা বুঝতেছি আমরা কাস্টম পোস্ট টাইপের ডাটাও চাইলে এইভাবে পাইতে পারি, ঠিক আছে। জি আমরা ধরো জাভাস্ক্রিপ্টে যখন কাজ করব, এটা যেহেতু পাবলিক ইউআরএল, আমরা এই ইউআরএল এ হিট করে এই ইউআরএল থেকে ডাটা ফেচ করে নিয়ে আসতে পারবো, নিয়ে এসে আমাদের অন্য যে কোনো সাইটে শো করাইতে পারবো। জিনিসটা মজার না? জি এই সাইটের ডাটা আমরা ফেচ করে অন্য কোনো একটা সাইটে শো করাই দিই, এই এইটাই যে হচ্ছে এপিআই এর কাজ। ভাইয়া এই জেসন ফাইলটা আমরা অন্য একটা সাইটে ইউজ করতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবো, যেহেতু এটা পাবলিক ইউআরএল, এই ইউআরএল আমি ধরে যে কোনো জায়গাতে যে কোনো প্লেসে আমি ডাটা নিতে পারবো। হুম, ইভেন এটা আপ টু ডেট হবে, মানে ওরা যখন এই পোস্ট এখানে নতুন একটা পোস্ট ক্রিয়েট করবে আমার ওইখানেও পোস্ট চলে যাবে। এই নামে তো ভাই প্লাগইনও আছে যে অন্য সাইডের পোস্টগুলো অটোমেটিকই আমাদের সাইডে শো হবে। হ্যাঁ ওই যে আর ওরা এপিআই কল করে নিয়ে আসে ডাটা, এটাই একটা এপিআই। এই যে আমরা এই যে ইউআরএল এ হিট করলাম না, জি এটাই একটা এপিআই। এপিআই নিয়ে ইনডেপথে পরে আরো লেকচার আছে, সমস্যা নেই। যাই হোক, জেসন ফরম্যাটটা তো বুঝতে পারছি তাই না? জেসন ফরম্যাট কি, মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল কিভাবে কাজ করতেছে। অ্যাকচুয়ালি মানে জেসন দিয়ে আমরা অনেক কাজ করি যেগুলো হয়তো বা আগে থেকে জানি না বা আইডেন্টিফাই করতে পারি নাই। অ্যাকচুয়ালি আমরা জেসন নিয়ে অনেক কাজ করি ডেইলি লাইফে। ঠিক আছে, এখন আমরা তাহলে জেসনের একটু ইনডেপথে যাই। জেসন এখানে আমরা আমাদের জেসনে কিভাবে জিনিসটা মানে আমাদের প্রজেক্টে কিভাবে সাথে ইনক্লুড করতে পারি। JSON স্ট্যান্ড ফর জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জাভাস্ক্রিপ্টের যে অবজেক্ট টাইপটা আছে সেই অবজেক্টের নোটেশন, এটাই হচ্ছে JSON। এটা শর্ট ফর্মে JSON বলে, এটার ফুল ফর্ম হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। যেহেতু এটা অবজেক্টের মতো করে ডাটা দেয়, অবজেক্ট ফরম্যাটে ডাটা দেয়, এই জন্য এটা হচ্ছে অবজেক্ট নোটেশন। এটা হচ্ছে আমাদের সেই ডামি প্রোডাক্টটা। ওকে, এটা হচ্ছে একটা টেক্সট বেস ফরম্যাট ফর স্টোরিং অ্যান্ড এক্সচেঞ্জিং ডাটা। ঠিক আছে, এটা টেক্সট বেস ফরম্যাট কেন বলতেছে, আমাদের যে স্ট্রাকচারটা আছে জেসনের, এই জেসনটাকে আমরা খুব ইজিলি একটা স্ট্রিং এ কনভার্ট করায় নিতে পারি। স্ট্রিং এ কনভার্ট করার জন্য কি করা লাগবে, জাস্ট এর আগে একটা সিঙ্গেল কোট বা ডাবল কোট দিতে হবে, এর পরে একটা ডাবল কোট, মেইনলি ডাবল কোটই দেয়, এর আগে একটা ডাবল কোট, এর পরে একটা ডাবল কোট বা সিঙ্গেল কোট যদি দিয়ে দেই তাহলে কিন্তু এটা একটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে, ঠিক না? জি এবং এইটাকে স্ট্রিং থেকে আবার জেসনে কনভার্ট করা খুবই ইজি, জাস্ট জেসনের দুটো ফাংশন আছে, দুটো ফাংশন কল করলেই হয়ে যায়। এটা আমরা এখানে দেখবো একটু পরেই। জেসন কেন, জেসন হওয়ার কারণ হচ্ছে ইজি টু রিড অ্যান্ড রাইট ফর হিউম্যানস। মানে এই জিনিসটা এতটাই ফরম্যাট করে লেখা থাকে যে এটা ইজিলি পড়া যায় কোনটার ভিতরে কি আছে। যেমন আমি এখানে পড়তে পারতেছি যে প্রোডাক্টসের ভিতরে এইটা একটা প্রোডাক্ট, তারপরে হচ্ছে এখানে আরেকটা প্রোডাক্ট, ঠিক না? পড়া যাচ্ছে না ইজিলি। জি অ্যারের ভিতরে কিন্তু পড়তে একটু সমস্যা হয়, কিন্তু জেসনে খুব ইজিলি পড়া যায়। এটা কি এবং ভ্যালু পেয়ার হিসেবে যেহেতু থাকে এই জন্য খুব ইজিলি পড়া যায়, মানে প্রপার্টি এবং মেথড ভ্যালু। তারপরে ইজি টু পার্স অ্যান্ড জেনারেট ফর মেশিনস। এটা হচ্ছে যে তোমার জেসনের একটা সুবিধা বলতে পারো, যে অ্যারেতে আমরা যদি কোনো একটা কিছুকে তোমার পার্স করতে যাই বা অন্য কোনো ফরম্যাটে নিতে যাই, এটা একটু প্যারাদায়ক। কিন্তু জেসনে আমরা সেটা ইজিলি করতে পারি। কিভাবে করতে পারি একটু পরে আসতেছে। এটা বেসড অন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট সিনট্যাক্স। জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সিনট্যাক্সের মতোই না জিনিসটা,
অবজেক্ট তো এর আগে তো দেখছি আমরা মনে হয়, তাই না? জি। ওকে, এটা কি কাজে ইউজ হয়? সেন্ডিং ডাটা বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার। ওই যে যেটা বলতেছিলাম আর কি, যে এপিআই তেই ম্যাক্সিমাম টাইম এই জিনিসটা ইউজ হয়। ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার বলতে হচ্ছে তোমার এই এপিআই কলিং এর প্রসেসটাকেই বোঝাচ্ছে। ক্লায়েন্ট হচ্ছে ব্রাউজার, সার্ভার হচ্ছে তোমার আমাদের ওই সার্ভার যেটা পিএসপি রান করতেছে হচ্ছে তোমার যে সার্ভারে, যেমন অ্যাপাচি, এনজিনএক্স, ঠিক আছে? সো ব্রাউজারের সাথে সার্ভারের যে কমিউনিকেশন, ব্রাউজার এবং সার্ভার, ব্রাউজার বা ক্লায়েন্ট এবং সার্ভার, এই দুটো কমিউনিকেশনের জন্য কিন্তু আমরা এপিআই তৈরি করি। এই এপিআই তৈরি করার যে প্রসেসিং এর ভিতরে যে ডাটা আমরা সেন্ড করতেছি, কাউকে দিচ্ছি, কারো আবার কোনো এমনও হইতে পারে যে কোনো একটা ইউআরএল থেকে আমরা ডাটা নিচ্ছি, এই যে ফরম্যাটিংটা, এই ফরম্যাটিংটা মেইনলি জেসনে ইউজ হয়, ঠিক আছে? জি ভাইয়া। তারপরে হচ্ছে কনফিগ ফাইল তৈরি করার জন্য আমরা এখনো কনফিগ ফাইল তৈরি করি না। আমরা যে এর আগে একটা composer.json ফাইল বানাইছিলাম না, মনে আছে কি কারো? একটা প্যাকেজ ইনস্টল জি করছিলাম, জি জি ভাইয়া, মনে আছে। কোথায় যেন? মনিয়াপুর মনে প্রজেক্টের মধ্যে। এই যে এইটাতে, এই যে এটাতে ভেন্ডর ছিল না? জি এখানে দেখো একটা ফাইলই আমরা তৈরি করছিলাম, composer.json। এটাই ওই জেসন ফরম্যাট, যে ফরম্যাটে আমরা ডাটা রাখছিলাম এখানে অলরেডি। এই যে দেখো এখানে একটা জেসন ফাইলই, মানে জেসন ফরম্যাটেই ডাটা রাখা আছে, ঠিক আছে? জি অবজেক্টের ভিতরে প্রপার্টি, তার ভিতরে আবার হচ্ছে ভ্যালু এর জায়গাতে হচ্ছে তোমার আবার একটা অবজেক্ট, এবং এর ভিতরে একটা কি দেওয়া আছে, প্রপার্টি দেওয়া আছে, এবং এটা ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? এবং খুবই রিডেবল আর কি ফরম্যাটটা। জি ওকে, আমরা তো হচ্ছে composer.json দেখলাম। package.json এটা হচ্ছে ওই যে তোমার জাভাস্ক্রিপ্টের জন্য যে প্যাকেজিং সিস্টেমটা আছে, npm প্যাকেজ ম্যানেজার, ওইটার জন্য ইউজ হয় package.json। যেহেতু আমরা প্যাকেজ.json এখনো দেখি নাই, সো এগুলো পরে ইয়ে করবো না। বাট আমরা যেহেতু composer.json দেখছি, ওইটা এখানে লিখে রাখি। তারপর হচ্ছে এপিআইস, রেস্ট এপিআই, গ্রাফকিউএল এপিআই রেসপন্স, এই সবগুলো এপিআই রেসপন্স করে হচ্ছে তোমার ডাটা যখন দেয় আমাদের, তখন হচ্ছে জিসন ফরম্যাটে দেয়। যেমন এই যে এটাই একটা রেস্ট এপিআই, ঠিক আছে? জি। এটা কি এপিআই? রেস্ট এপিআই। রেস্ট। এবং রেস্ট এপিআই এর এটা হচ্ছে গেট ফরম্যাট। আমরা ওই যে এর আগে পড়ছিলাম না, গেট, পোস্ট। পোস্ট, জি পুট, এরকম। এইটা জি হচ্ছে গেট ফরম্যাট, ঠিক আছে? জি এটা কিভাবে বুঝবো? আমরা যদি ইনস্পেক্টটা ওপেন করি, নেটওয়ার্ক ট্যাবে যাই, যখন এই ইউআরএলটাতে হিট করব, এইখানে দেখো একটা এপিআই কল হয়েছে নেটওয়ার্ক ট্যাবের ভিতরে। এইখানে যা দেখবা সব দেখবা যে একটা এপিআই কল হবে। এইখানে একটা এপিআই কল হয়েছে, ঠিক না? এটাতে জি। যদি আমি ক্লিক করি এবং হেডার্সে যাই, দেখো এখানে রিকোয়েস্ট মেথড কি দেওয়া আছে? গেট। গেট। রিকোয়েস্ট ইউআরএল কোনটা? এই যে আমরা যে ইউআরএলটা দিছি সেটা, ঠিক আছে? জি এটা যদি পোস্ট রিকোয়েস্ট হইতো, তাইলে এইখানে রিকোয়েস্টের মধ্যে মেথড আসতো কি? পোস্ট। পোস্ট। ওকে, এইখানে দেখো একটা ডিফারেন্স দেওয়া হয়েছে জেসন এবং জাভাস্ক্রিপ্ট অবজেক্টের ভিতরে। এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় জাভাস্ক্রিপ্ট অবজেক্টকেই মনে করতে পারো যে জেসন, এরকম না। দুটার ভিতরে মেইন ডিফারেন্সটা কি? যখন আমরা কোনো একটা অবজেক্ট বানাই, অবজেক্টের যে প্রপার্টিটা থাকে, সেই প্রপার্টিতে কোনো কোটেশন থাকে না, সিঙ্গেল কোট বা ডাবল কোট কোনো কিছুই থাকে না। দেখো এখানে নেম দেওয়া হয়েছে, নেমের মধ্যে কি কোনো কোটেশন আছে? জি না। সিঙ্গেল কোট বা ডাবল কোট? না। ভ্যালুতে হচ্ছে থাকতেই পারে, ভ্যালুতে স্ট্রিং হবে নাকি নাম্বার হবে, ইন্টিজার হবে, কি হবে না হবে সেটার উপরে ডিপেন্ড করে থাকবে জি কি থাকবে না। কিন্তু প্রপার্টিতে দেখো এখানে কোনো কিন্তু সিঙ্গেল কোট বা ডাবল কোট দেওয়া নাই। আমরা যদি হচ্ছে আমাদের যে জেসনটা আছে, এইটাতে যদি দেখি, দেখো প্রত্যেকটা প্রপার্টিতে কিন্তু ডাবল কোট দেওয়া আছে। জি
এটা সিঙ্গেল কোট দিলেও হবে না, এখানে ডাবল কোটই দিতে হবে। ঠিক আছে, জি। এটা দেখে আইডেন্টিফাই করতে পারবা এটা কি একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নাকি এটা হচ্ছে জেসন। এই ডবল কোটেশন দিই। হ্যাঁ, আর এটাকে হচ্ছে এরা এখানে স্ট্রিং আকারে রাখছে। স্ট্রিং আকারে মিনস জাস্ট এই যে এইটা হচ্ছে ওই জেসন ফরম্যাটটা এবং সামনে পিছনে জাস্ট এটা সিঙ্গেল কোড দিয়ে দিছে। জি। দ্যাটস ইট। মুনিয়া আছে ক্লাসে? জি না। কিসের দাওয়াত? ও, কার বিয়ার দাওয়াত খাইতে গেছে? এত বিয়া হয়? বিয়ের সাথে ইদানিং বাইরে গেছে মনে হয়। সাকিব, তোমার কি অবস্থা? শরীর সুস্থ এখন? তারপর রত্নার কি অবস্থা? রত্না, এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। তুমি কি অফিসে আছো? হ্যাঁ অফিসে। বুঝতেছো? না আমার সব মাথার উপর দিয়ে যাইতেছে। না বুঝলে বলতে হবে তো। চুপ করাস। বোঝার ট্রাই করতেছি। একটু বলো কোথাও বুঝতে পারো নাই, একটু আবার রিক্যাপ করতেছি, সমস্যা নেই। মনি, জি ভাইয়া। বুঝতেছো? তুমি তো মনে হয় আগে থেকে এগুলোর সাথে পরিচিত। হ্যাঁ টুকটাক। রত্না কোথায় বুঝতে পারো নাই বলো। এই যে জেসন ফাইলটা যেটা, এটা ধরেন আমি যদি হচ্ছে এলিমেন্টরের সাথে কম্বাইন করি, যখন আমরা কোনো কিছু একটা টেমপ্লেটে রাখি ওটা আমরা জেসন ফাইল আকারে রাখি, ওই সেম প্যাটার্নটা কি এখানে এরকম কাজ করে? ইয়েস, ওকে। ওই আর ওই জেসনটাই এই ফরম্যাটটা জেসন। শুধু আমরা বানাবো, হুম হুম, ওই ফরম্যাটটাই এখন আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টে করব। ইয়েস। ওকে। এটা আসলে তোমার ওই এলিমেন্টরে যেটা দেখছো, যে এলিমেন্টরের টেমপ্লেটিং বা হচ্ছে আমরা গুটেনবার্গের ক্ষেত্রে যে প্যাটার্ন বলে, হুম। তারপর হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা জেসন ফরম্যাটে ইম্পোর্ট করতে পারি। হ্যাঁ। হ্যাঁ, জাস্ট ইম্পোর্ট ফ্রম জেসন। জেসন ফরম্যাটে ইম্পোর্ট করা মানে হচ্ছে আমাদের এরকম একটা ফাইল, ধরো এইটাকে কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারবো। হ্যাঁ, যেমন ধরো আমি যদি এটাকে সেভ অ্যাজ দেই, কি ফরম্যাটে আসছে দেখি তো। এই যে দেখো এখানে JSON। products.json নামে কিন্তু ফাইল আসছে। ঠিক আছে, এটাকে যদি আমি ওপেন করি আমার ওই জেসনটাই কিন্তু ওপেন হচ্ছে। ঠিক আছে, এলিমেন্টর এবং গুটেনবার্গ ওরা যখন হচ্ছে জিনিসটা করছে তখন ওরা হচ্ছে এই ফরম্যাটেই জিনিসটাকে সাজাইছে। ঠিক আছে, যেখানে যেখানে মানে ডাটা ফরম্যাটটা এরকম সেম, কিন্তু এইগুলা আলাদা, হয়তো বা প্রপার্টি বা ভ্যালুগুলা আলাদা। হুম, কিন্তু আলটিমেটলি ওরা এই জিনিসটাকে রিড করতেছে, এই জিনিসটাকে রিড করে কম্পাইল করে হচ্ছে ওদের যে ফরম্যাটে ডাটা ডাটাবেজে ঢুকানো দরকার ওই ফরম্যাটে ডাটা ডাটাবেজে ঢুকাচ্ছে। আচ্ছা। ফরম্যাটটা সেম, এটাই ওই জিসন। ঠিক আছে, হুম। জিসনটা কিছু না, এটা হচ্ছে আমরা এর আগে যখন অ্যারে লিখছিলাম, অ্যারে লেখার জন্য আমরা কি করছিলাম, অ্যারে লেখার জন্য আমরা এরকম একটা সিনট্যাক্স ইউজ করছি, ঠিক না? হ্যাঁ। অ্যারে প্রথমে হচ্ছে কি দিতাম, তারপরে হচ্ছে ভ্যালু দিতাম, ঠিক না? হুম। এই ফরম্যাট, জিসন ফরম্যাটটা জাস্ট এরকম। এখন একটা অবজেক্ট বানাবো, অবজেক্টের একটা কি ডাবল দিব, কোটেশন। প্রোডাক্টস, এবং তারপরে হচ্ছে ভ্যালু দিব। আচ্ছা। নিচের ফরম্যাটটা অনেক কমপ্লেক্স, এটার কথা তুমি ভুলে যাও। প্রোডাক্টস থেকে এটাকে কলাপস করে ফেলা যাবে। এইটা হচ্ছে একটা অ্যারে, এটা হচ্ছে একটা জেসন। হুম। দ্যাটস ইট। এই অ্যারেতেও এই ফরম্যাটে লেখা হয়েছে প্রোডাক্টস ইজ ইকুয়াল টু হ্যালো। জেসনেও ঠিক সেম ভাবেই লেখা হয়েছে, কিন্তু এইখানে হচ্ছে তোমার পার্থক্যটা হচ্ছে এখানে
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে র্যাপ করা, আগেরটা থার্ড ব্র্যাকেট ছিল, এবং এখানে হচ্ছে তোমার অ্যারো সাইন ছিল, অ্যারো সাইনের পরিবর্তে এখানে ক্লোন চলে আসছে। হুম দ্যাটস ইট, জাস্ট একটা ফরম্যাট, আর কিচ্ছু না। অ্যারের কাজ, অ্যারে কি কাজ করতো? অ্যারের কাজ কি ছিল? অ্যারের কাজ ছিল হচ্ছে আমাদের ডাটাগুলো যেন মাল্টিপল ডাটা যেন আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করতে পারি, ঠিক না? হ্যাঁ জেসনের কাজ আছে মাল্টিপল ডাটা যেন আমরা একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখতে পারি এবং পরে ইউজ করতে পারি। শুধু সিনট্যাক্স আলাদা। ওকে, আর ওই যেটা বললো আর কি, যে ম্যাক্সিমাম এপিআই কল বা ম্যাক্সিমাম হচ্ছে তোমার প্রোডাক্ট বা ম্যাক্সিমাম জিনিসপত্র যারা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট দেয়, এক্সপোর্ট ইম্পোর্ট মানেই ওখানে জেসন থাকবে, জেসন বা এক্সএমএল বা এই টাইপের ফরম্যাটগুলো। এক্সএমএল টাইপের ফরম্যাটও তো আমরা তো দেখছি, এক্সএমএল, হ্যাঁ তারপর হ্যাঁ ফরম্যাট আছে, টেক্সট ফরম্যাট আছে, আরো ফরম্যাট আছে না, এইরকম জি। জেসনটা আর একটা ফরম্যাট। বুঝতে পারছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে জেসনটার আরেকটা স্পেশালিটি আছে। আমরা কি কখনো এরকম কোনো ফাইল তৈরি করছিলাম যে পিএইচপি তে php.array বা ধরো test.array বা product.array? না array.php তৈরি করছি, কিন্তু ওইরকম তো করা হয়নি। ডট অ্যারে দিয়ে কোনো এক্সটেনশন আছে কি? জি না। না। না না পাই ডট নাই তো অবজেক্ট এখনো। দিয়ে কোনো এক্সটেনশন আছে? জি না। নাই। কিন্তু ডট জেসন দিয়ে এক্সটেনশন আছে, এবং এটার ভিতরে তোমাকে শুধুমাত্র ভ্যালিড জেসনই তুমি লিখতে পারবে। যদি ভ্যালিড জেসন না হয় ও তোমাকে এরর দিবে। যেমন ধরো একটা ভ্যালিড জেসন হচ্ছে এইটা, ঠিক না? জি জেসনের এখানে তো আমি চাইলে আর একটা ইয়া লিখতে পারি, যে ধরো হচ্ছে তোমার প্রোডাক্ট ইজ ইকুয়াল টু ধরো হ্যালো দিয়ে দিলাম, ঠিক না? জি আমি ভ্যালিড জেসন কেন বলতেছি এটা একটু বুঝাই। এই যে লাস্ট আইটেম, এখানে এখানে কয়টা আইটেম আছে এই অবজেক্টের ভিতরে? দুইটা। এটা একটা, এটা একটা, দুইটা, ঠিক না? জি লাস্ট আইটেমে কখনোই হচ্ছে তোমার কমা দেওয়া যাবে না। কমা দিলেই ও বলবে যে এখানে মিস্টেক করছে, হুম ঠিক আছে? এটা কোনো ভ্যালিড জেসন ফরম্যাট হইলো না। লাস্ট আইটেমে কমা দেওয়া যাবে, আমি যদি কমাটা উঠাই দিই এটা একটা ভ্যালিড জেসন, এবং এটাকে সে ডিটেক্ট করতে পারতেছে, এবং জেসনের ভিতরে এটাকে সে রানও করে দিবে, ঠিক আছে? জি তাহলে এখন যদি আমার আরো এটার ভিতরে আরো এক্সট্রা নেওয়া লাগে, তখন আমি কমা কমা দিয়ে দিয়ে আবার আমি আরেকটা নিব, আচ্ছা, কিন্তু এই আইটেমে আবার কমা দেওয়া যাবে না। তখন আবার ডিফারেন্ট দিতে হবে। মানে এক কথায় লাস্টেরটা কমা দেওয়া যাবে না। যাবে না, হ্যাঁ বুঝতে পারছি। অ্যারের ক্ষেত্রে কিন্তু জিনিসটা সেম না, অ্যারের ক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারি, হুম এবং অ্যারের ক্ষেত্রে দেওয়াটাই রেকমেন্ডেশন, মানে রেকমেন্ড করে দেওয়াটা, কিন্তু জেসনে দেওয়া যাবে না। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে যে জেসনে যখন আমরা কোনো একটা ডাটা আমরা অ্যাড করব, তখন আমাদেরকে বুঝে শুনেই অ্যাড করা লাগবে, যে আমাদের লাস্ট আইটেমে কোনো কমা পড়ে যাচ্ছে কিনা, ঠিক আছে? জি ওকে ফাইন, ফরম্যাটটা তো বুঝতে পারলাম। এখন হচ্ছে আমরা একটু নেক্সট স্টেপে আগাই। জেসন, আমরা জাভাস্ক্রিপ্টে যাই এবং জাভাস্ক্রিপ্টে গিয়ে একটা জেসন ফরম্যাটে ডাটা তৈরি করি, ঠিক আছে? মাসুদ কি যেন একটা আসছে, আননোন। ওকে, এটা হচ্ছে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, নাম দিছি json.js। এটা থাকুক, আমরা হচ্ছে জাস্ট একটু কনসোল লগ করে দেখি আমাদের ফাইলটা লোড হয়েছে কিনা। লগ হয়েছে, তার মানে আমরা এই ফাইলে আসছি। ওকে, দেখো জেসন ফরম্যাটটা কিভাবে নেওয়া হয়েছে। জেসন ফরম্যাটটা জাভাস্ক্রিপ্টে অলওয়েজ একটা স্ট্রিং আকারে নিতে হবে, ঠিক আছে? জি
স্ট্রিং আকারে কিরকম, যে ধরো এইটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। জি এই অবজেক্টটাকে আমরা জেসনে কনভার্ট করব। কনভার্ট করলে একটা স্ট্রিং এর ভিতরে আমাদের ওই জেসনটা দিয়ে দিবে। ঠিক আছে? জি জেসনকে কিন্তু আমরা ডিরেক্টলি লিখতে পারবো না জাভাস্ক্রিপ্ট কোডের ভিতরে। মানে ডিরেক্টলি আমি লিখতে পারবো না। এই যে একটু আগে যেরকম আমরা একটা জেসন দেখলাম না, এই যে এই জেসনটা আমি কিন্তু ডিরেক্টলি ফরম্যাটটা লিখতে পারবো না। ধরো একটা কনস্ট্যান্ট নিলাম, দিলাম, দেওয়ার পরে এটা দিয়ে দিলাম। আচ্ছা দাঁড়া তো দেখি এটা ফরম্যাটিংটা কি দেখায়। জেসন কনসোল হবে। console.log আচ্ছা এখানে ডিরেক্টলি হচ্ছে আমরা এই যে জেসনটা পাইছি, কিন্তু দেখো ডিরেক্টলি জেসন লিখতে পারবো এখানে। দেখো এটা হচ্ছে একটা জেসন ফরম্যাটের ডাটা, ঠিক না? জি একটা ভ্যারিয়েবলের ভিতরে এই জেসন ফরম্যাটটা নিছি, নেওয়ার পরে হচ্ছে এটার প্রপার্টি এবং ভ্যালুগুলা দিয়ে দিছে, ঠিক না? এখানে জি। দেখো এটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখাচ্ছে। একটা অবজেক্টের ফরম্যাট যেরকম ছিল, ওই যে আমরা এর আগে ডকুমেন্ট প্রিন্ট করছিলাম না, document dot ডকুমেন্টে যেভাবে আমরা দিছিলাম কাইন্ড অফ ওইরকম। যেহেতু ডকুমেন্টে এখন তেমন কিছু নাই, এর জন্য এটা অবজেক্ট দেখাচ্ছে না। আর এখানে কিছু ডাটা টাটা দিলে তখন এটা অবজেক্ট ফরম্যাটে আসে। ওকে, এখানে দেখো এই অবজেক্টের সাথে হচ্ছে আমরা কি কি জিনিস ইউজ করতে পারবো। হ্যাঁ, সেই জিনিসগুলার মানে কি কি ফাংশন ইউজ করতে পারবো সেটার একটা লিস্ট এখানে দেওয়া থাকে এই প্রোটোটাইপের মধ্যে। আমাদের প্রোটোটাইপে আপাতত কাজ নাই, আমরা রিকোয়ারের ভিতরে যাই। রিকোয়ারের ভিতরে আমাদের যে কি এবং ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক না? জি আমরা চাইলে জাভাস্ক্রিপ্টে যে অবজেক্ট আছে, কনস্ট অবজেক্ট, অবজেক্ট কিভাবে লিখে? নেম, দেখো এটা হচ্ছে একটা জেসন এবং এটা হচ্ছে একটা অবজেক্ট। দুইটা কেন দুইটা আলাদা একটু বলো তো। কেউ আছো? ওখানে রিকোয়ার আছে, এখানে তো আমরা রিকোয়ার ইউজ করি নাই। না, ফরম্যাটেড ভ্যালু আমার যা ইচ্ছা তাই থাকুক, আমি ফরম্যাটিং এর কথা বলতেছি। ও উপরেরটাকে কেন এখানে হচ্ছে জেসন বলতেছি, প্রপার্টি অবজেক্ট বলতেছি। প্রপার্টি গুলোর মধ্যে ডাবল কোটেশন নাই অবজেক্টের মধ্যে। ইয়েস, এইখানে দেখো এখানে প্রপার্টির মধ্যে দেওয়া আছে ডাবল কোট ফর জেসন, কিন্তু অবজেক্টের জন্য নাই। তুমি যদি অবজেক্টের মধ্যে দাও তাহলে কিন্তু এটা আবার জেসন হয়ে যাবে। ঠিক আছে? জি ওকে, এটা হচ্ছে একটা অবজেক্ট। আমরা যদি একটু টাইপ অফ থেকে দেখি জেসনের টাইপ অফ কি আসে। জেসনের টাইপ অবজেক্টই আসবে। অ্যাকচুয়ালি দুইটাই। জাভাস্ক্রিপ্ট হচ্ছে এটাকে অবজেক্ট হিসেবেই কাউন্ট করে জাভাস্ক্রিপ্টে, বাট আলটিমেটলি এটা একটা জেসন ফরম্যাটের ডাটাটা জেসন, বাট জাভাস্ক্রিপ্ট বিহাইন্ড দ্য সিন এটাকে ওই অবজেক্টের মধ্যেই ক্যালকুলেট করে আর কি, বাট ফরম্যাটটা কিন্তু আলাদা। আচ্ছা এখন দেখো এটাকে আমরা জেসনে কনভার্ট করব কিভাবে। আমরা জেসন নিয়ে ডিরেক্টলি যদি কাজ না করি, আমরা তাইলে এই অবজেক্টটাকে জেসনে কিভাবে কনভার্ট করব? সেটার জন্য জেসনের একটা তোমার মেথড আছে। যেমন এটা হচ্ছে অবজেক্টটাকে আমরা স্ট্রিংগিফাই করতে পারি, ঠিক আছে? জি স্ট্রিংগিফাই করলে এটাকে সে হচ্ছে একটা জেসনের একটা স্ট্রিং বানায় ফেলবে। কিরকম? যে ধরো আমি হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট নিলাম, জেসন স্ট্রিং ইজ ইকুয়াল টু জেসন এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন তোমার হচ্ছে হ্যাঁ, এবং কিওয়ার্ড বিল্ট ইন কিওয়ার্ড, এবং এটার সাথে হচ্ছে আমরা স্ট্রিংগিফাই ইউজ করতেছি, ঠিক আছে? স্ট্রিংগিফাইতে দিলাম হচ্ছে অবজেক্ট, অবজেক্ট মানে এই ভ্যারিয়েবলটা। এখন যদি আমি এটাকে কনসোল লগ করি,
দেখো আমার অবজেক্টের মধ্যে কিন্তু ডাবল কোট ছিল না, জি কিন্তু যখন আমি এটাকে জেসনে কনভার্ট করছি মানে স্ট্রিংগিফাই করছি তখন কিন্তু আমাকে এই ডাবল কোট সহ দিয়ে দিছে। বুঝতে পারছি? জি ভাইয়া। এখন আমরা চাইলে এইটাকে আবার হচ্ছে কনভার্ট করে নিতে পারি হচ্ছে তোমার ইয়েতে অবজেক্টে। কিভাবে করতে পারি? জেসন স্ট্রিং টু অবজেক্ট ইজ ইকুয়াল টু জেসন ডট পার্স নামে আরেকটা মেথড আছে, এবং পার্সের ভিতরে আমরা স্ট্রিংটাকে যদি দিয়ে দেই, এটাকে যদি এখন কনসোল লগ করি, দেখো এখন কিন্তু আমি আবার ওই প্রিভিয়াস যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে? জি এটা কিন্তু একটা স্ট্রিং ফরম্যাটে আছে। স্ট্রিং ফরম্যাটে যে আছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে, কারণ এটাতে কোনো ক্লিক করা যাচ্ছে না, ভিতরে কি আছে না আছে এগুলো বোঝা যাচ্ছে না। কিন্তু যখন এটা একটা অবজেক্ট তখন কিন্তু জিনিসটা আমরা বুঝতে পারতেছি। বুঝতে পারছি? আমাদের জেসনের সাথে সব থেকে ব্যবহৃত হয় এই দুইটা মেথড, জেসন ডট স্ট্রিংগিফাই এবং জেসন ডট পার্স। এইটুকু জানলেই আপাতত জেসন সম্পর্কে মানে হয়ে যাবে, আর কিছুর দরকার নাই। আপাতত আর কিছুর দরকার নেই। এটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? রত্না? প্রবলেম নাই, ঠিক আছে। এনিওয়ান এলস? কোনো কোশ্চেন আছে কারো? জি না ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ইয়েতে যাই, সেকশনে যাই। সেটা হচ্ছে লোকাল স্টোরেজ এবং কুকিজ। এই দুটো অনেক মজার দুইটা জিনিস। এই দুটো দিয়ে হিউজ কাজ করে ফেলা যায়। আমরা এর আগে হচ্ছে কুকিজ পড়ছিলাম অলরেডি। জি জি ভাইয়া। বিস্কুট খাইছিলাম না? জি ভাইয়া। বিস্কুট কি মজার ছিল? না কুকিজ তো মজারই ছিল, বিস্কুট মজা লাগবে না? না, চিনি দেওয়া থাকে, মজা না। চিনি দেওয়া থাকে জন্যই তো মানুষ বিস্কিট খায়। অর্ধেক খাওয়া চিনি বিস্কিট দেওয়া না ভালো না। থাকলে বিস্কিট খায়? তার উপরে আবার ওইটা অর্ধেক খাওয়া। হ্যাঁ, কুকিজের বিস্কুট আবার একটু অর্ধেক খাওয়া। যাই হোক, আমরা কুকিজ খুবই ভালো লাগে খাইতে, বিস্কিট অনেক মজার, বিশেষ করে আসলেই কোন বিস্কিট বেশি খাও? আলি? প্রিন্সের ঘি ভাজা টোস্টটা মজা, ওরে বাবা, এছাড়া আর কোনো টোস্ট মজা না। আমার যখন যেটা ভালো লাগে তখন সেটাকে কোনো স্পেসিফিক খাইতে হবে, এটা হচ্ছে কথা। রাকিব কোন বিস্কিট খাও? রাগিব তো নাই, কিচেনে গেছে বিস্কিট খাওয়াবো না। বিস্কিট খাইতে গেছে। সবুজ? ভাই যখন যেটা সামনে পড়ে সেটি। তার মানে সব বিস্কিটই খাও না? হ্যাঁ ভালো। ডাইজেস্টিভের একটা বিস্কিট আছে, ডাইজেস্টিভের চকলেট একটা বিস্কিট আছে, ওটা কিন্তু সেই মজার। হ্যাঁ, দেখো। আচ্ছা ভাইয়া, টেস্ট করা যাবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে নিয়ে আসেন আপনার স্টুডেন্টদের জন্য। আচ্ছা ঠিক আছে, দেখি ইনশাল্লাহ। ডাইজেস্টিভ চকলেট। ঠিক আছে, বিস্কিট খাওয়া হবে না পরে। এখন একটু কুকিজ, কুকিজ জিনিসটা আগে ছিল না? হ্যাঁ হ্যাঁ, তুমি মিস অনেক করছো, কিছু। বিস্কিট খাওয়া মিস করছো। আমরা বিস্কিট খাইলাম না তখন। চকলেট ফ্লেভার ছিল নাকি? তুমি মারা খাও, আস্তাগফিরুল্লাহ। তোমার দ্বারা কিছু হবে না। চকলেট ফ্লেভার নাকি মজা না?
আচ্ছা দেখো এখানে হচ্ছে আমরা তাহলে একটু লোকাল স্টোরেজটাতে দেখি নাই এর আগে। আমরা কুকিজ দেখছিলাম ঠিকই, কিন্তু লোকাল স্টোরেজ দেখি নাই। লোকাল স্টোরেজ, কুকিজ সবগুলাই আসলে তোমার মনে করো ব্রাউজারের প্রপার্টি, ঠিক আছে? ওগুলা জি ব্রাউজারে স্টোর করা থাকে। আমরা এর আগে কুকিজ দেখছিলাম কোথায় থাকে, অ্যাপ্লিকেশনস এর ভিতরে আমরা যদি যাই ইনস্পেক্ট করে, তোমার হচ্ছে এই ইনস্পেক্টরের ভিতরেই অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা যদি যাই, দেখো এখানে কুকিজ নামে একটা সেকশন আছে। আমরা এর আগে দেখছিলাম যে পিএইচপিতে কোনো কুকিজ টুকিজ অ্যাড করলে আমাদের এখানে স্টোর হয়, ঠিক না? জি এটা তো জাভাস্ক্রিপ্টের, মানে এটা তো একটা ব্রাউজারের প্রপার্টি, ঠিক না? জি যেহেতু এটা একটা ব্রাউজারের প্রপার্টি, সো ব্রাউজারের প্রপার্টি হওয়ার কারণে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন অ্যাক্সেস আছে ব্রাউজারের সব কিছুকে অ্যাক্সেস করার, ঠিক আছে? জি জাভাস্ক্রিপ্ট চাইলে ব্রাউজারের যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারে। তার মানে কুকিজও চাইলে জাভাস্ক্রিপ্ট অ্যাক্সেস করতে পারবে, যদিও বা সেটা পিএইচপি দিয়ে করা হয়েছে, ঠিক আছে? এই কুকিজ সেকশনে যা যা থাকবে সবকিছুর অ্যাক্সেস কার আছে? জাভাস্ক্রিপ্টের। জাভাস্ক্রিপ্ট আচ্ছা, এইখানে শুধু কিন্তু কুকিজ নেই, কুকিজ ছাড়াও কিন্তু এখানে আরো বেশ কিছু জিনিস আছে। কি কি আছে? প্রথমেই দেখো কি আছে, লোকাল লোকাল স্টোরেজ। স্টোরেজ এটাই হচ্ছে আমরা আজকে শিখবো, লোকাল স্টোরেজ এবং কুকিজ। আরো কি আছে? সেশন স্টোরেজ সেশন স্টোরেজ, এক্সটেনশন স্টোরেজ। এক্সটেনশন স্টোরেজ গুলো হচ্ছে যে আমার এখানে যে এক্সটেনশন গুলো আছে, এগুলার যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো রাখার জন্য, ঠিক আছে? জি তারপরে ইন্ডেক্স ডিবি, ইন্ডেক্স ডিবি এটাও চাইলে আমরা এখানেও ডাটা রাখতে পারি। তারপরে হচ্ছে কুকিজ। এই যে এই স্টোরেজ, ব্রাউজারের যে স্টোরেজ, এই স্টোরেজের আসলে কাজ কি? এই স্টোরেজ দিয়ে আমরা কি করি? কেন এই স্টোরেজ আমাদের দরকার? কেউ একজন বলো তো। এটা ওই যে লিগ্যাল ইনফরমেশন গুলার জন্য না? হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে আমরা টেম্পোরারি কোথাও একটা ডাটা স্টোর করতে চাই, আমাদের সার্ভারে থাকবে না, ক্লায়েন্টের ব্রাউজারে থাকবে। আমার এখানে লোকাল স্টোরেজ বা কুকিজের যে ডাটা, তোমাদের ওইখানকার ডাটা কিন্তু আলাদা, ঠিক আছে? এই ডাটাটা শুধুমাত্র আমার এই ল্যাপটপের জন্যই সীমাবদ্ধ। তার মানে আমরা চাইলে কোনো একজন স্পেসিফিক একজন কাস্টমার যে তার ডিভাইস থেকে ভিজিট করছে, কিছু সময়ের জন্য আমরা চাইলে তার এই যে ব্রাউজারে আমরা কিছু ডাটা স্টোর করে রেখে দিতে পারি। এতে আমাদের সুবিধা কি হবে? কি সুবিধা বলো তো? সুবিধাটা হচ্ছে যে ধরো ধরো আমি ফেসবুকে লগ ইন করছি কত বছর আগে? অনেক অনেক বছর হয়ে গেছে। ফেসবুক সাধারণত লগ আউট করায় না। ওদের যে লগ আউট সিস্টেম যে কত বছরের ডিউরেশন দেওয়া আছে আল্লাহই ভালো জানে। আমি জীবনেও কোনো জায়গা থেকে গিয়ে ফেসবুকে গিয়ে দেখিনি লগ আউট করা। আমার মনে হয় কি যে এমন একজন মনে করো যে আননোন একটা ল্যাপটপ আমার হাতের সামনে চলে আসছে, আমি যদি facebook.com-এ যাই দেখি আমার প্রোফাইল লগ ইন করা। এই হচ্ছে অবস্থা। ওকে, কেন এক্সাম্পল দিলাম এই ফেসবুক লগ ইনের? বিষয়টা হচ্ছে যে ফেসবুকে আমি লগ ইন করছি আমার এই ডিভাইস থেকে ধরো 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস আগে। 1 মাস পরেও আমি যখন গিয়ে facebook.com লিখতেছি, ও অ্যাকচুয়ালি আমাকে যে আমি যে অথেন্টিকেটেড সেটা ও বুঝতেছে কিভাবে? ওর বুঝার জন্য তো কোথাও না কোথাও থেকে কিছু একটা স্ট্যাটাসের দরকার হইছে যে জি না এই ইউজারটা লগড ইন, ঠিক না? জি বা ও যদি এই ব্রাউজার থেকে এই ডিভাইস থেকে যদি facebook.com লেখে, তাহলে আমরা তাকে লগড ইনই দেখাবো। এটা তো ফেসবুককে ডিসিশন নিতে হয়েছে, ঠিক না? জি ওই ডিসিশনগুলো ওরা নিছে কই থেকে? ওই ডিসিশনগুলো নিছে যখন আমি ফেসবুকে লগ ইন করছিলাম, প্রথমবার লগ ইন করছিলাম, ওরা এই কুকিজের ভিতরে বা লোকাল স্টোরেজের ভিতরে বা সেশনের ভিতরে যে কোনো কোথাও, মানে স্টোরেজে, মানে ব্রাউজারের স্টোরেজে ওরা হচ্ছে ডাটা স্টোর করে রাখছিল যে এই ইউজারটা লগ ইন করছে এবং এই ইউজারকে আর সেকেন্ড টাইম লগ ইন করানোর কোনো দরকার নেই, ও জীবন যাবে তাও লগ ইন করবে না, ঠিক আছে? জি
ওরা এখানে স্টোর করে রেখে দিছে। এখন আমি যখনই facebook.com লিখি আমাকে লগড ইন দেখায়। ঠিক আছে? জি। আচ্ছা ভাই, কুকিজে কি পাসওয়ার্ড সেভ করে রাখা যায় বা পাসওয়ার্ড বাই করা যায় কুকিজ না, থেকে? পাসওয়ার্ড রাখা হয় না। এখানে যেটা রাখা হয় সেটা হচ্ছে একটা এনক্রিপশন, একটা কোড রাখা হয়। তুমি যখন হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিবা, ও হচ্ছে রিটার্ন ব্যাকে একটা অ্যাক্সেস টোকেন জেনারেট করাবে। হ্যাঁ, ওই আচ্ছা, অ্যাক্সেস টোকেনটা কুকিজে সেভ করে রাখবে। MD5 পাসওয়ার্ড জেনারেট করে দেয়, ওগুলা কি রিজেনারেট করা যায় না? ওগুলা দিলে সেফ না, এগুলা সেফ না। এগুলা MD5 কিন্তু রিট্রাইভ করা যায় ইজিলি। যেমন ধরো আমরা ওয়ার্ডপ্রেসে যেহেতু থাকি, ওয়ার্ডপ্রেসের মানুষজন একটু গরিব শরীফ হয়, আমরা ওয়ার্ডপ্রেসেই দেখি। দেখো আমি ইনস্পেক্ট করলাম, করার পরে অ্যাপ্লিকেশনসে গেলাম, যার পরে কুকিজে গেলাম। দেখো ওয়ার্ডপ্রেসের বেশ কিছু এখানে কুকিজ অ্যাড করা আছে, যেমন ওয়ার্ডপ্রেস লগড ইন, ওয়ার্ডপ্রেস ACC দিয়ে, হ্যাঁ, সেটিংস টাইম। এটা ইম্পর্টেন্ট না, এই দুটা মেইনলি ইম্পর্টেন্ট। লগড ইন একটা বেশি ইম্পর্টেন্ট। আমি যখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করছি, এখন আমি যদি রিলোডও দেই বা হচ্ছে একটু পরেও যদি আসি, তারপরেও কিন্তু আমারটা লগড ইন থাকবে, ঠিক না? জি। কেন থাকবে? কুকিজের জন্য লোকাল স্টোরেজ। লোকাল স্টোরেজের মধ্যে ডাটাগুলা সেভ আছে তার লোকাল জন্য। স্টোরেজে না, এটা কুকিজে দেওয়া আছে। হুম। এগুলোর ভিতরে ডিফারেন্স আছে, স্টোরেজ কোনটার কি কাজ, এগুলোর ভিতরে ডিফারেন্স আছে। আমরা এই ডিফারেন্সগুলোতে পরে যাই, আপাতত এই স্টোরেজটা সম্পর্কে একটু জানতেছি আর কি। স্টোরেজ দিয়ে কি কি কাজ করা যায় ব্রাউজারে। দেখো এইখানে আমি যে লগড ইন আছি, লগড ইন আমি কতদিন থাকবো সেটা কিন্তু আমি এখানে এক্সপায়ারেশন ডেট দেখে বুঝতে পারবো। যেমন আমি যদি এই ডেটটা দেখি, একটু জুম আউট করে নিই, এখানে এক্সপায়ার দেওয়া আছে যে কবে এক্সপায়ার হয়ে যাবে। জি। দেখো এখানে তারিখ কত দেওয়া আছে, 25/8/4, 25/8/4, 25/8/4 মানে কত? এখন আজকে হচ্ছে তোমার মনে করো কত তারিখ আজকে? 7/25। 25 তারিখ আজকে, 25/7। 25/7 তারিখ। 2025 8 মাস 4 তারিখ। তার মানে অগাস্ট মাসের 4 তারিখ পর্যন্ত আমি এখানে লগড ইন থাকবো, ঠিক না? জি। এখন তার মানে আমি অগাস্ট মাসের 4 তারিখ পর্যন্ত যদি এই ব্রাউজারে যদি আসি এবং এখানে যদি আমি এই ওয়েবসাইটে হিট করি, আমি অলওয়েজ পাবো লগড ইন। ঠিক আছে? জি। আমি যদি এইটাকে ডিলিট করে দেই, এটাকে ডিলিট করে দিলাম, এখন কিন্তু কুকিজটা ডিলিট হয়ে গেছে। জি। এখন কিন্তু আরো বুঝবে না যে আমি এই ইউজার হিসেবে এখানে লগড ইন আছি। এখন আর ওর বোঝার কোনো ওয়ে নাই, কারণ ওর যে কলিজাটা ছিল সেটা আমি মুছে দিছে। মুছে দিয়েছি। এখন দেখো লগ ইন চলে গেছে, ঠিক আছে? জি। ওয়েবসাইটে ঠিকই আছে কিন্তু লগ ইন নেই। এটা আমি জানি না আসলে এটা দিয়ে ওরা কি স্টোর করছে, বাট কিছু একটা স্টোর করছে আর কি। এটা একটু সার্চ করে দেখতে হবে। এগুলো সার্চ করলে ইজিলি পেয়ে যাবে আসলে অ্যাকচুয়ালি এই কুকিজ দিয়ে কি কাজ আছে। কুকি। এটার ফাংশনালিটি ইজ টু প্রোভাইড প্রোটেকশন এগেইনস্ট হ্যাকার স্টোর অ্যাকাউন্ট ইনফরমেশন। দ্যাটস ইট। ঠিক আছে? জি। ইংলিশে পড়তে চাইলে পড়তে পারো, বাট লগড ইনটা বোঝাটা সহজ ছিল, ঠিক না? ওটা কুকিজের ভিতরে নাম দিয়ে দেওয়া ছিল। ওকে, আমি যদি আবার লগ ইন করি, ধরো WP অ্যাডমিনে গেলাম, এখন তো খালি জেসন আসতেছে। আমি কিন্তু অ্যাডমিনে লগড ইন আছি, দেখো। জি। আমি যদি দুইটাকেই ডিলিট করে দেই, ধরো দুইটাকেই ডিলিট করে দিলাম, এখন আর লগড ইন নেই। এখন আমাকে লগ ইন করতে বলতেছে, ঠিক না? জি। পাসওয়ার্ড ভুলে গেছি। যাই হোক,
কার লগ ইন করবো না এখন, পাসওয়ার্ড ভুলে গেছি এটার। ওকে, ওটা পরে দেখা যাবে। যাই হোক, এখন আমরা আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে লোকাল স্টোরেজ। লোকাল স্টোরেজেও কিন্তু এখানে জিনিসটা মানে এই স্টোরেজের ভিতরে লোকাল স্টোরেজ আছে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কোনো এক্সপায়ারি ডেট দেওয়া নাই। জি, তার মানে এক্সপায়ারেশন ডেট যেহেতু দেওয়া নাই, তার মানে এটা কতক্ষণ এক্সিস্ট করবে? যতদিন এই ব্রাউজার লগ ইন থাকবে। হুম, আজীবনও না, ব্রাউজার লগ ইন থাকবে তখনও না। যখন আমি ব্রাউজারটাকে ক্লোজ করে দিব, লোকাল স্টোরেজও ফ্লাশ হয়ে যাবে। আজীবন রাখতে চাইলে শুধু কুকিজ দিয়েই রাখতে পারবে। শুধু কুকিজেরই এই ফ্যাসিলিটিটা আছে, এটা টাইমার দিয়ে এটাকে অনেক লম্বা সময় ধরে রাখা যায়। অন্য কোনো স্টোরেজই তোমার হচ্ছে ওরকম লম্বা সময় রাখতে পারবে না, ঠিক আছে? এই জন্যই দেখবা যে কিছু কিছু ওয়েবসাইটে গেলে কুকিজের জন্য ওয়ার্নিং আসে। জি, কখনো কি দেখছো যে লোকাল স্টোরেজের জন্য একটা ওয়ার্নিং দিছে? না, না, কারণ লোকাল স্টোরেজের ডাটা ফ্লাশ হয়ে যায়, ব্রাউজার ক্লোজ করলেই ফ্লাশ হয়ে যায়, কিন্তু কুকিজের ডাটা থেকে যায়। এই জন্য কুকিজ নিয়ে অনেক পলিসি, ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইনই আছে কুকি ইয়েস, কুকি ম্যানেজ করার জন্য, যে কুকির পারমিশন দিছে কি দেয় নাই এই টাইপের জিনিসগুলো ম্যানেজ করার জন্য কুকি ইয়েস একটা প্লাগইনই আছে এটা সেপারেট। ইউজ করি যে আমরা মূলত। ইউজ করো না? জি, ইউনাইটেড স্টেটস দেশে ম্যাক্সিমাম লাগে। এই যে এইখানেই দেখো, এই যে উই ভ্যালু ইউর প্রাইভেসি, এটা ইউজ কুকি ইয়েস থেকে আসতেছে, ঠিক না? জি, উই ইউজ এটা কি ভাই, হ্যাঁ এটা হ্যাঁ। কি রিজেক্ট করে দিলে কোনো কুকিজ স্টোরেজে জমাবো না? অ্যাকচুয়ালি তা না, এখানে বেশ কিছু জিনিস থাকে, যেমন যদি কাস্টমাইজে যাও তাহলে বুঝতে পারবে। এখানে নেসেসারি হচ্ছে একটা কুকিজ আছে যেটা অলওয়েজ অ্যাক্টিভ, মানে কিছু কুকিজ আছে যেগুলো তুমি অলওয়েজ অ্যাক্টিভ রাখতেই হবে, এটা মানে তোমার না রেখে উপায় নেই, তোমার এই সাইট চালাইতে গেলে এটা লাগবেই। যদি তুমি রিজেক্ট করে দাও অল, তাহলে সবগুলাই রিজেক্ট হবে এক্সেপ্ট নেসেসারি, হুম। ঠিক আছে? ইয়েস, এটা এখানে লেখাই আছে। রিজেক্ট করলেও ডাটা পাবে, মানে অ্যাকসেপ্ট করলেও ডাটা থাকবেই। হুম, তিনটা জিনিস, লোকাল স্টেশন, কুকিজ। এই তিনটাই বেশি ইউজ হয়। সেশন তো মনে হয় ভাউচার ক্রিয়েট করে দিলেও থাকে, না হয়? না না, ব্রাউজার ক্লোজ করে দিলে সেশনও চলে যাবে, সেশনও ওই ব্রাউজার ক্লোজ করলে চলে যায়। দুইটার ভিতরে ডিফারেন্স আছে, ডিফারেন্সটা পরে ডিসকাস করব, সমস্যা নাই। লোকাল স্টোরেজ এবং সেশনের ভিতরে কিছু ডিফারেন্স আছে, এটা পরে ডিসকাস করব না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন একটু দেখি যে লোকাল স্টোরেজে আমরা কিভাবে ডাটা স্টোর করতে পারি এবং ডট সেট আইটেম, এবং তার প্রথম প্যারামিটারে হচ্ছে একটা কি দিব, সেকেন্ড প্যারামিটারে হচ্ছে আমরা একটা ভ্যালু দিব। আমরা যদি এখানে একটু দেখি যে এখানে দেখো লোকাল স্ক্রিন শেয়ার স্টোরেজ করছেন? প্রথমে আছে হচ্ছে কি এবং ভাইয়া সেকেন্ড, স্ক্রিন শেয়ারটা দেন। ও সরি, দেখো এখানে লোকাল স্টোরেজের ভিতরে হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এখানে কি আছে এবং ভ্যালু আছে, ঠিক না? জি, তার মানে লোকাল স্টোরেজে আমরা কোনো একটা যদি ডাটা স্টোর করতে চাই, সেটার একটা কি থাকবে এবং একটা ভ্যালু থাকবে। আমরা যদি একটু দেখি এখানে কি আছে, দেখো লোকাল স্টোরেজে আমরা এই ডাটা সেট করার জন্য প্রসেস এরকম, লোকাল স্টোরেজ লিখবো, তারপরে সেট আইটেম, তারপরে দিব হচ্ছে প্রথম প্যারামিটারে দিব কি, সেকেন্ড প্যারামিটারে দিব হচ্ছে ভ্যালু। ওকে, খুবই সিম্পল। এটাকে কপি করে নিয়ে এসে আমরা যদি এখানে অ্যাড করে দেই, প্রথম প্যারামিটারে কি, সেকেন্ড প্যারামিটারে ভ্যালু, তারপরে আবার একটা দিলাম ধরো পাসওয়ার্ড 1 2 3 4 5 6। এখন যদি আমি এখানে যাই এবং রিলোড অটো হয়ে গেছে, এই যে দেখো এখানে চলে আসছে ডাটা, ঠিক আছে? জি, দেখো এখানে কালার স্কিমা, ওই যে আমরা যে ব্রাউজারে অনেক সময় ইয়ে করি না, লাইট এবং ডার্ক ভার্সন সেট করে রাখি না, জি, ওই ডাটা কিন্তু আমরা লোকাল স্টোরেজেই রাখি। দেখো যদি কেউ লাইট থেকে ডার্কে কনভার্ট হয়ে যায়, সে কিন্তু রিলোড দিলেও কিন্তু ডার্কই পায়। কই থেকে ডার্ক পায়?
এই লোকাল স্টোরেজ থেকেই ভ্যালুটা থাকে। লোকাল স্টোরেজে কি ভ্যালু আছে সেটার উপরে বেস করে কালারটা সুইচ করানো হয়। ঠিক আছে? জি ওকে, এখন তাহলে আমরা ভ্যালু তো সেট করলাম, এখন আমরা ভ্যালু গেট করব কিভাবে? সেট করার জন্য কি করছি, লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। গেট করার জন্য ঠিক সেম, জাস্ট গেট আইটেম, লোকাল স্টোরেজ ডট গেট আইটেম। ওকে, গেট আইটেমের ভিতরে ইউজার নেম মানে কিটা দিতে হবে, কিটা দিলেই আমি ভ্যালুটা পেয়ে যাব। ইউজার নেম দিলাম, কি পাসওয়ার্ড দিলাম একটা। এখন যদি আমি ব্রাউজারে কনসোলে যাই, এই যে দেখো কি এবং ভ্যালু চলে আসছে, ঠিক না? জি যদি আমি কালার স্কিমার ভ্যালু চাই, সিম্পল, জাস্ট হচ্ছে তোমার লোকাল স্টোরেজ আর একটা নিব এবং গেট আইটেমের ভিতরে কালার স্কিমা দিয়ে দিলাম, এটাকে আর একটা কনসোল লগ দিয়ে দিলাম। দেখো কালার স্কিমাও কিন্তু আমি পেয়ে গেছি। ঠিক আছে, জি সিম্পল না? জি অনেক ইজি। ওকে, এই দুইটাই মেথড। যদি কেউ রিমুভ করতে চায়, জাস্ট রিমুভ আইটেম দিয়ে ওটা দিয়ে দিলেই রিমুভ হয়ে যাবে লোকাল স্টোরেজ থেকে। ঠিক আছে, জি আচ্ছা। আচ্ছা, কুকিজ তো আমরা অলরেডি দেখছি, ঠিক না? জি ওকে, কুকিজ নিয়ে হচ্ছে আমরা যদি একটু দেখি কুকিজ সেট করতে পারি কিভাবে। এখানে হচ্ছে তোমার ডকুমেন্ট ডট কুকি নামে হচ্ছে জাভাস্ক্রিপ্টে একটা জিনিস আছে, আমরা তো ডকুমেন্টের আগে দেখছিলাম। সো ডকুমেন্টের ভিতরে আমাদের কুকিজও স্টোর করা থাকে, এখানে পুরাটা নাই। সো আমি যদি ফুল ডকুমেন্ট, দেখো ডকুমেন্ট ডট কুকি লিখছি, ঠিক না? জি এইখানে দেখো আমাদের যতগুলা কুকিজ আছে অ্যাপ্লিকেশনে যদি যাই, এই যে কুকিজের ভিতরে যতগুলো আছে, যেমন শপিফাই ইসেনশিয়াল, শপিফাই ওয়াই, তারপরে হচ্ছে তোমার ট্র্যাকিং কনসেন্ট, অ্যাপিয়ারেন্স, লোকালাইজেশন, দেখো সবগুলাই কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, জি সো আমরা চাইলে এটা ভ্যালুও চেঞ্জ করতে পারি, এরকম। জাস্ট ইকুয়াল দিয়ে ভ্যালু দিয়ে দিলেই ভ্যালুগুলা সেট হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস আছে, এই ভ্যালুটা কিন্তু ওভাররাইট হয়ে যাবে, মানে এখন যে কুকিজের ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে চেঞ্জ করে দিয়ে এই ভ্যালুটা সেট হয়ে যাবে। আচ্ছা, সেট কুকিজ নামে এরকম কিছু আছে কিনা দেখি। সেট কুকিজ ইন জাভাস্ক্রিপ্ট। ডিরেক্টলি ডকুমেন্টের সাথে করা আছে এখানে সব জায়গাতেই। চাইলে আমরা তোমার হচ্ছে এটাকে ফাংশন করে নিতে পারি, বাট যেহেতু ডিফল্ট ভাবে সেট কুকিজের অপশন নাই, সো ফাংশনে আপাতত যাব না। ডকুমেন্ট ডট কুকি, এরপরে হচ্ছে তোমার কুকির নেমগুলো দিয়ে দিতে হবে।
আচ্ছা, স্টোরেজটা আমরা এখনো এনকিউ করি নাই, করছি কি? করছি তো। স্টোরেজ ইনকিউড যদি দেখি, আমাদের কুকিজ কিন্তু সেট হয় নাই। এখানে নাই। আচ্ছা, আমরা একটু এদের এখান থেকে কোনো একটা এক্সাম্পল পাই কিনা দেখি। এর একটা মডেল শো করাইছে এবং মডেল শো করানোর পরে ওইখানে যে নামটা, সেই নামটা মেবি এরা কুকিজ স্টোর করতেছে। ওই যে ভাইয়া নিচে ইউজার নেম। এই যে ইউজার নেম, হ্যাঁ, ঠিক আছে। এখানে ফাংশন বানায় নিছে কুকি সেট করার জন্য, হচ্ছে তোমার ফাংশন তৈরি করে নিছে এবং পরে হচ্ছে ফাংশনগুলো কল করে তোমার কুকি সেট করতেছে। এই ফাংশনটাকে যদি আমরা একটু তৈরি করে নেই, পরে দেখতেছি কি কাজ করতেছে। আচ্ছা, এখানে টাইমিং এর একটা সমস্যা ছিল। এখানে টাইম কুকিজে কিন্তু একটা জিনিস রিকোয়ার্ড, সেটা হচ্ছে তোমাকে টাইম দিতে হবে। আচ্ছা, আমাদের মেবি এখানে সমস্যা ছিল হচ্ছে আমরা এখানে টাইমটা দিছি 2022, এটা 2026 করে দেই। কুকিজ কতক্ষণ এক্সিস্ট করবে, এই যে এইবার চলে আসছে, দেখছো? জি। এখানে এক্সপায়ার ডেট কিন্তু দিতেই হবে কুকিজের ক্ষেত্রে। এক্সপায়ার ডেট ছাড়া কুকিজ সেট করা যাবে না। টাইম ছাড়া কাজ করে না। ইয়েস, আমাদের 2022 দেওয়া ছিল, যেটা বর্তমান সময়ের থেকে আগে, এই জন্য সেট হচ্ছিল না। এখন যখন 26 দিছি তখন এটা সেট হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু ওভাররাইট করে নাই। দেখো, আগের কুকিজগুলো আগের মতোই আছে, কিন্তু এই কুকিজটা নতুন করে অ্যাড হয়েছে, জি। ঠিক আছে। এখানে যদি যাই, এখানেও দেখতে পাচ্ছি যে কুকিজগুলো অ্যাড হয়েছে, ঠিক আছে। জি। এর থেকে পিএইচপিতেই সহজ সিস্টেম ছিল, ঠিক না? জি। পিএইচপিতে ডিফল্ট ভাবে ফাংশন দিয়ে ম্যানেজ করা যায়। আচ্ছা, গেট কুকিজের জন্য একটা হেল্পার ফাংশন জাস্ট হচ্ছে এই হেল্পার ফাংশনের ভিতরে আমাদের যে কুকিজের যে নেমটা আমরা দিছিলাম, যেমন এই যে ইউজার নেম, এটাকে দিয়ে দিলেই আমাদের গেট কুকিজ কাজ করবে। গেট কুকি দিয়ে দিলাম এবং এটাকে যদি এখন কনসোল লগ করি, তাহলে ভ্যালু কি আসার কথা সাকিব? ভ্যালু আসে নাই। ইউজার নেম এখানে কোটেশনের ভিতরে দিতে হবে, অ্যাজ লাইক স্ট্রিং। এই যে চলে আসছে সাকিব, ঠিক আছে। জাস্ট আমরা একটা হেল্পার ফাংশন ইউজ করছি। হেল্পার ফাংশনটা কি করবে, তোমার ডকুমেন্ট থেকে ফুল যে কুকিজটা আছে সেই কুকিজটাকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো দিয়ে ও হচ্ছে ফরম্যাট করে তোমার স্পেসিফিকলি এই ইউজার নেম ধরে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে রিট্রাইভ করে রিটার্ন করায় দিবে, ঠিক আছে। জি। একটু জটিল সিনট্যাক্স এখানে, বাট আপাতত এতটুকু হইলেই হবে। আমরা জাস্ট হেল্পার ফাংশনগুলো ইউজ করতে পারি কিভাবে, সেট কুকিজ, গেট কুকিজ, এই দুটো হেল্পার ফাংশন ইউজ করলেই আমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, যখন এটা নিয়ে কাজ করতে যাব। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। গেট ডট ওকে ভাইয়া। ফরম্যাট কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। মানে বলবা না, একটা মেসেজ দিতাম। কই পাই নাই তো মনে হয়।
তোমার কি ডিজাইন শেষ হয়েছে এটা? ঠিক আছে, একটু কথা বলে নেই তাহলে। কে আছে বাইরে? পুরো এই প্রজেক্টে কাজ করতেছে না। কি নতুন করে মিটিং লিংক দিবা?